আমাদের সাথে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। আমাদের সাথে আরো থাকছেন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী। আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই জন্য। 8 আসনে যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়, পলিটিক্যাল ফাইন্যান্স এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা 8 আসনে যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়। উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের উনি হলো এগুলা নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবারে যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠাইয়া দেয়। তো এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে জড়িত। আর এই ফাইন্যান্সিং সিস্টেম সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় বিষয় হলো আমরা যারা তরুণ, আমরা যারা পড়াশোনা শেষ করে দুইটা কাজ আমাদের সামনে, এইদার অথবা আমরা চাকরি করব অথবা হলো আমরা ব্যবসা করব। আপনি ব্যবসার লাইসেন্স নিতে যান, আপনি পাইবেন না লাইসেন্স। অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। তো ফলত ব্যবসা হলো যদি না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং একটা তরুণ যদি ব্যবসায়ী না হয় এবং উনি চাকরি দিতে পারবে না, ফলত আমাদের ইকোনমিক জায়গাটা বুমিং হবে না। আর আপনি যদি কোথাও চাকরি করতে যান, একজন ব্যবসায়ী যদি চাঁদা দিয়েই চলতে হয় তাহলে ওনার এমপ্লয়মেন্টের জায়গাটা সংকোচন হয়ে যায়। অর্থাৎ 2 জন স্টুডেন্টের জায়গায় উনি 5 জনকে চাকরি দিতে পারবে না। তাহলে ইকোনমিক যে সিস্টেমটা এটা শ্রিঙ্কিং হয়ে আসে। ওইটা যদি হয়ে আসে তাহলে বাংলাদেশের আমরা যে নতুনত্বের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, যে 8 কোটি মানুষের পেটে ভাত না থাকে, আমাদের তরুণদের চাকরি না হয় এই সমস্যার কারণে, তাহলে তো বাংলাদেশ পিছিয়ে পড়বে। এই জন্য এই সমস্যার সমাধানে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমাদের সামনে আরেকটা লড়াই আছে, সামনে হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে। নির্বাচনের ক্যাম্পেইন হলো 50%, আর ভোট, নির্বাচনে যারা ভোট দিয়েছে এটা ক্যারি করে নিয়ে আসা হলো 50%। ফলত পাড়ায় মহল্লায় যেখানে আছেন কেন্দ্রভিত্তিক এজেন্ট হয়ে যাবেন। এবং যারা প্রিজাইডিং অফিসার হয়, সাধারণত স্কুল কলেজের যারা টিচার, হেডমাস্টার, তাদের সাথে যোগাযোগ শুরু করবেন যে মাপ চাই, দোয়াও চাই, রাজপথে অনেক রক্ত দিয়েছি, ক্লাসে শিখিয়েছেন ভালো মানুষ হইতে, ইলেকশনের দিন তো আপনার এটার উপরে আমল দেখি না, আপনার এটার উপরে আমি ইলেকশনের দিন আমল দেখতে চাই যে কোনো সন্ত্রাসীর পক্ষে আপনি কাজ করবেন না। এজন্য সকল শিক্ষক যারা রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার হবে সামনে, তাদের কাছে আপনাদের হেদায়েতের দাওয়াত নিয়ে যেতে হবে। আর যারা এজেন্ট হবে তাদের কাছেও আপনারা যাবেন আর স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন, সংগঠন গঠন করবেন, সাথে সাথে ইলেকশনের সিস্টেমটা গঠন করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা যেভাবে ব্যালট রেভলিউশন করে শেখ হাসিনাকে বিদায় করেছিলাম, আমরা বুলেট রেভলিউশন করে আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8 চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে, পার্লামেন্টে আমরা ট্যাক্স সেক্টরকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য, আর উনি এসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন? তারেক রহমান যে কে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন, তাকে লাল কার্ড দেখাবেন, যাতে আর জীবনে সাহস না করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দেওয়ার। আমরা আশা করব যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন। এসব গুন্ডা, মাস্তান, চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। কিছু বললেই বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? 15 বছর তো খুঁজে পাওয়া যায় নাই। ব্যানার, ফেস্টুন, হামলা হচ্ছে তো সব জায়গায় তো হচ্ছে। এখন নমিনেশন দিছে সন্ত্রাসী, হাতে হলো অস্ত্র, ওর হাতে আপনি কলম তুলে দিবেন কিভাবে? এজন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে। হাতে হলো চান্দাবাজির লাঠি, আপনি এটা নামাইবেন কিভাবে? এই জন্য তো সে অ্যাটাক করে। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা, মাস্তান, চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। এজন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবো, ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন। এরা এক এক জায়গায় উকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায়, ভোটারদের ভয় দেখায়। আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই, এদের কারণে আমরা পারছি না। আমরা আশা করব
যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন। আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন? পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য? পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে কে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন। দাঁড়িপাল্লা এবং শাপলাগলিতে ভোট দিবেন, তাকে লাল কার্ড দেখাবেন, যাতে আর জীবনে সাহস না করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দেওয়ার এই সাহস যাতে জীবনে আর না করে। এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত। তার খালেদা জিয়া মা জিয়াউর রহমান যেভাবে পলিটিক্স করেছে, এটা আবার একটু ইতিহাসগুলা পড়া প্রয়োজন। গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে? আমরা এগুলা করতে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব। তো আপনি কত বড় হয়েছেন? 15 বছর তো খুঁজে পাওয়া যায় নাই। তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন, বিভিন্ন কাজ করেছেন, ঋণ খেলাপি করেছেন, 21 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে। আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না। আপনি না আসতে দেওয়ার কে? জনগণ যাকে চায় সে হবে। আমাকে যদি জনগণ না চায় আমি হব না। আমরা অনেক পথ পাড়ি দিয়েছি, অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি। আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে, স্নাইপারের সামনে ছিলাম। ভয় দেখাবেন না এখানে। বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপস বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে এই জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়ার দুরবস্থা থেকে বেড়ে আসতে চাই, সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান। তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন। এবং গত 3টি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন মানে, এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। মানে আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। তো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়াইতে দেখি, বাংলাদেশ 5 অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে। এখনো 106 এর নিয়মের ব্যত্যয় করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলা দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনারা মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফেলা দিতে চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ। আমরা তো এই সংবিধানের গণপরিষদ মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে হোক, নিউ কনস্টিটিউশন মানে সবকিছু। জি, আমরা তো গণপরিষদের কথা মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক, এটা আমরা নতুন করে না, এটা আমরা কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে। সেখানে পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ, না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ সংবিধানের মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে? নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ
যখন আমরা বলি তখন এই যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গিয়েছে। বাতিল হয়ে গেছে তো, তাহলে এখন আপনি বাতিল হয়ে গেছে। এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখানটা আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই। আপনার জায়গা থেকে সরেন না, কিন্তু আপনারা মানে আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয় আরেকদিন বলবো। আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুটা কথা একটু স্মরণ করে দিতে চাই। যে আপনাদের দলের একজন নেতা সামান্তা শারমিন, তিনি খুব যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি। আপনারকে আমরা কোট করছি যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। এগুলি এনসিপির নিজস্ব, মানে আপনাদের নিজস্ব, আপনারা যারা এনসিপি নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা, এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো। প্রথমত দুইটা বিষয়, আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, তাদের মধ্যে দুইটা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট ডু ইট, হি ইজ দা গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে, ফলে সবাই এটাতে নীরব থেকেছে। উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, কথা বলেছেন, এটা পরবর্তীতে এআই নাকি এআই না, কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে। কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন, সেটা হলো সালাউদ্দিন। যদি অজ্ঞ বলি, অজ্ঞতার জায়গা থেকে সরি আমাদের যা আমরা দেখে আসতেছি, ওনাকে অনেক সজ্জন জানে, অনেক সজ্জন